মোহনা টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার পাশে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যার পরিচয় দেওয়াটা অনেকের কাছেই দরকার নেই, কেননা অধিকাংশ বাংলাদেশের মানুষই তাকে চিনেন। আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে আমি আছি। এর আগে তো আপনার মামলা আছে কয়েকটা। আজকে আমার সাথে উপস্থিত আছেন রমনা বিভাগের ডিসি জনাব মোহাম্মদ মাসুদ আলম। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ। আপনার কাছে প্রথমেই জানতে চাই, সবাই তো নানান প্রশ্ন নিয়ে আপনার কাছে আসে এবং প্রতিনিয়তই আপনি তার উত্তর দিতে থাকেন। আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনার কাছে প্রশ্ন জানতে চাই। আমার প্রশ্নটি হলো যে যদি পুলিশ না হতেন, কেন পুলিশে এলেন এটি জানতে চাই প্রথমত। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল কিনা? আর যদি পুলিশ না হতেন তাহলে সুদর্শন পুরুষ নায়ক হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিনা? ধন্যবাদ। ওই আমরা ছোটোবেলা থেকে, বিশেষ করে যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছিলাম, তখন থেকে এটা সুপ্ত বাসনা ছিল বিসিএস দিয়ে বিসিএস অফিসার হব। এখন তখন প্রথম থেকে হয়তো পুলিশের প্রতি এত তো ফ্যাসিনেশন ছিল না, কিন্তু আস্তে আস্তে আমরা ওই যে এরকমই আর কি, যে টিভিতে মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখে দেখে তখন পুলিশের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল। তো ওই হিসাব করেই কিন্তু আমার বিশেষ করে যে কয়েকটা বিসিএসে অ্যাটেন্ড করেছি, সবগুলোতে আমার ফার্স্ট চয়েস ছিল বিসিএস পুলিশ। তো এটা ওইখান থেকে হয়ে আসা, বিশেষ কোনো উদ্দেশ্য বা অন্য কোনো কারণে না। এটা ওই যে হলে থাকতে থাকতে বা এমনিতেই বড় ভাইদের দেখতাম যে অনেকে, ওই সময় আমরা মহসিন হলে আমি ছিলাম, তো মহসিন হলে অনেকেই অনেক বড় ভাইরা 24তম 25তম বিসিএসে পুলিশ অফিসার হয়ে গিয়েছিল। তো তাদের দেখেই হঠাৎ করে মনে হলো যে পুলিশেই দেই। আসলে এইভাবেই পুলিশ চয়েস দেওয়া, এবং 28তম বিসিএসের মাধ্যমে আমি পুলিশে জয়েন করি। তো পুলিশে জয়েন করার আগে মানে আমি কিন্তু ব্যাংকে ছিলাম। আমি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলাম। ওই সময় আমি ছিলাম নারায়ণগঞ্জে। তো এটা আমার কাছে তো ব্যাংকের চাকরিও নিরিবিলি চাকরি, শুক্রবার শনিবার ছুটি থাকে, একই ধরনের কাজ মোটামুটি। তো ওইখানে আমার কাছে মনে হয়েছিল যে এখন এই পুলিশে না এসে যদি আমি ব্যাংকে থাকতাম তো হয়তো লাইফটা আর একটু স্মুথ হইতো বা একটু ঝামেলা কম হইতো আর কি। তো যাই হোক, এখন আমি পুলিশে আসছি। এখন আমার বর্তমান যে অবস্থা, এটা তো ফেস করতেই হবে। প্রত্যেকদিন আমরা সহযোগিতা করি নাই, চেষ্টা করি, আজকেও পাঠা দিছি। আমি ওই সাহেবকে বলছি, ভাই তুমি তো যাও, তুমি গিয়ে এখানে তোমরা এখানে শোনো, আমরাও কথা বলতে শোনো, আমরাও এখানে কিন্তু তোমাদের সাথে যেন কোনো ঝামেলা না হয়। আমি নিজেও আসতেছি না যে আমরা কিছু করছি। আচ্ছা, তোমরা কি বলতে পারবা এখানে আমরা তোমরা কি যাইতে দিবা? তুমি আমার জায়গায় থাকলে যাইতে দিবা? শান্তিপূর্ণভাবে যাবো। আরে শান্তিপূর্ণভাবে তুমি আমরা জবাই করলা, শান্তিপূর্ণভাবে হবে না? জবাই হবে না। এবং আমরা এটা আর দিব না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ টাইম। আমরা এখন আগাবো, আমাদের কিছু করার নেই। আমি জানি যে আপনাদের কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। ভাই, আপনারা এখানে অনেক দিন থেকে আন্দোলন করতেছেন, আমরা সহযোগিতা করছি না। এটা কি আমাদের কোনো আজকে আমাদের যখন ফোর্স ওদিক থেকে ওরা আসলো, ওরা তো আর হচ্ছে যে মারার জন্য আসতেছে না। আরে দূর, ওইখানে গাড়িতে আসতেছে মারার জন্য। আরে ভাই, মানুষ পড়ে রাস্তায় পড়ে আছে। এর আগেও রমনা বিভাগের দায়িত্বের আগেও তো বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। রমনা বিভাগে আসার পর থেকেই আপনাকে মাঠ পর্যায়ের যেই সাংবাদিকতা, সেই সাংবাদিকতার অভিজ্ঞতা থেকেই বলছি, এবং আমাদের বিভিন্ন কলিগরা কিন্তু আপনাকে নিয়ে আলোচনা করেন যে আপনি রাত নেই দিন নেই, আপনার ডিউটি পড়ে যায় হঠাৎ আমরা দেখতে পেয়েছি। এমনও যে আপনি টেনিস খেলতে গিয়েছেন, সেখান থেকে আপনি চলে এসেছেন ওই ড্রেসে। আপনি জুমার নামাজ পড়তে গিয়েছেন, পাঞ্জাবির পোশাকেই আপনি চলে এসেছেন। তো পরিবার আসলে এই জিনিসটা মেনে নিচ্ছে কিনা, নাকি মেনে নিতে বাধ্য হচ্ছে? আসলে
পরিবার আমি পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে আমার দুইটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান আছে। তো মেয়েটার বয়স সবার ছোট আর কি, ওর বয়স 1 বছর 3 মাসের মতো হলো। আর বড় দুইটা, একটা ক্লাস 7-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে। তো আসলে এখান থেকে এই ফ্যামিলিকে সময় দেওয়া খুবই টাফ এবং বিভিন্ন সময় আসলে ঝামেলায় বিড়ম্বনায় পড়ি। তো এটা নিয়ে অনেক রাগ অভিমান অনেক কিছুই আছে। তো তারপরেও এখন কিছু করার নাই। আসলে আমরা পুলিশে চাকরি করি, আমরা সবাই, আমি শুধু একাই না, পুলিশে যারা কর্মরত আছে সবাই অলমোস্ট একই রকম। আমাদের তো শুক্রবার শনিবার নাই, ইভেন আমাদের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। আমাদের কখন কোন সময়ে কোন ঝামেলা হচ্ছে বা কোনো একটা পরিস্থিতি তৈরি হয়, ওইটা মোকাবেলার জন্য বা ওইটা ইয়ে করার জন্য আমাদের সবসময় আসলে রেডি থাকতে হয়। তো আমাদের যারা এই যে বিভিন্ন থানায় যারা অফিসার ইনচার্জ হিসেবে আছেন বা অন্যান্য কর্মকর্তা যারা আছেন, তাদের কিন্তু একই অবস্থা। মানে মনে করলো যে আমি এখন ঘুমাতে যাব বা একটু আর ইয়ে করে যে ঘুমটা একটু ভালো হবে আগামীকাল শুক্রবার, কিন্তু দেখা গেলো যে ওই দিনই হচ্ছে বেশি ঝামেলা হয়েছে, তার ঘুম টুম আর হয় নাই। বা অনেকেই আছে দেখা গেলো যে এরকম যে অনেক দিনই 1 সপ্তাহ 1.5 সপ্তাহ যায়, মানে খুবই অল্প পরিমাণ ঘুম হয়, তখন শরীরে ক্লান্তি আসে বা বিভিন্ন রকমের ঝামেলা দেখায় দেয়। তো এটা আমাদের পুলিশের, এটা অলমোস্ট সবার জন্যই মোটামুটি সেম অভিজ্ঞতা। আমাদের যে সাব ইন্সপেক্টর আছে, তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা, ম্যাক্সিমাম আছে যারা মাস্টার্স নিচে কেউ নাই। না সেটা তো আমি জানি, আপনাদের আমি বলছি মনে করেন আপনার বিপক্ষে গেল, আপনার সরকার তাহলে লিখবে কি ম্যাট্রিক ফেল পুলিশ আমাদের সাথে ঝগড়া করে। আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। মনে করেন আপনাদের মতো এরকম হাজারো আন্দোলনকারী থাকতে পারে, তারপরে বিভিন্ন ক্রিমিনাল থাকতে পারে, আমাদের কাজ কি তাদেরকে ঠেকানো বা তারা যেন এই অফিস বা অপরাধ না করে, সেটা তো কাজ হবে। আন্দোলনকারীরা আসলে যা ইচ্ছা তাই যেন না করতে পারে, এটাই তো কাজ। এখন আন্দোলনকারীরা মনেই করে যে আমরা যা ইচ্ছা তাই করবো, পুলিশ আমাদের কিছু বলবে না, এইটাই তো সমস্যা। ওই যে এক ভাই যখন বললো না যে আপনারা আমাদের আটকাইছেন কেন, এটাও তো কথা, আটকাইছে কেন? এখন ছাড়া দিলে কি ভাই ঠিক আছে আমরা ছাড়া দিলাম, তাহলে তো আর এখানে থাকবেন না। কোথায় যাবেন? তাহলে সচিবালয়ে যাবেন। কোথায় যাবেন? যমুনায় যাবেন। এপিএসের সাথে পিএসের সাথে কথা বলাইছি না, এটা আপনাদের হয়তো তার একদিনে হয়নি, এটা তো একটা হয়ে গেছে। এবং এটা এখন যেটা আছে একেবারে খুবই মানে ভালো অবস্থা আছে, এটা হয়েও যাবে, এটা না হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এরপরে যদি আপনি করেন তাহলে আমাদের তো কষ্ট লাগে, যে আমার হয়তো আমি কষ্ট করতেছি, সবাই দাঁড়ায় আছে, এটা বিষয় না। বিষয় হচ্ছে তাকে পিছনে তাকায় থাকে, একটা রাস্তা বন্ধ হলে মানুষের কি হবে। পুলিশ মানেই তো আসলে আমাদের চোখে, আমি অন্যান্য আপনাদের যেই কলিগ আছেন তাদের সাথেও টক শোতে সেম কথাই বলেছিলাম যে পুলিশ মানেই আমাদের চোখে ঘুষখোর, পুলিশ মানেই অনেক কিছু। তো সেই জায়গাটা থেকে আপনার কাছে জানতে চাই, পুলিশ হিসেবে আপনি একজন পুলিশ, এমন কি কোনো স্মৃতিচারণ আমাদের সাথে করবেন যেখানে আপনার গর্বিত মনে হয়েছে যে এই ঘটনার কারণে আমার মনে হয়েছে যে আজকে আমার পুলিশে আসাটা সার্থক? আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতাটা আমি বলতে পারি যে আমি বিভিন্ন জায়গায় যখন চাকরি করেছি, বিশেষ করে এর আগে পাবনাতে ছিলাম, তার আগে ঝিনাইদহ ছিলাম, কুড়িগ্রামে ছিলাম। তো এসব জায়গায় একটু প্রত্যন্ত এলাকায় বা গ্রাম এলাকায় ওইসব এখানে যখন অনেক এই যে ক্রাইম হতো, অনেক বড় বড় ক্রাইম হয়, এই ক্রাইমগুলো অনেক ক্লুলেস ক্রাইম থাকে। তো আমার একটু ব্যক্তিগত ফ্যাসিনেশন আছে এই যে ক্রাইমের ডিটেকশনের ব্যাপারে। তো আমি নিজে এটা কাজ করতাম, আমার টিম নিয়ে আমি চলে যেতাম, মানে একেবারে এটা ডিটেক্ট করা থেকে শুরু করে এটা পুরোটাই আসামি ধরা বা অন্যান্য আলামত উদ্ধার করা। তো এমনও দিন গেছে যে দেখা গেলো যে আমি 4 দিন 5 দিন 7 দিন 8 দিন আমি আমার বাসা থেকে বাইরে, ফ্যামিলির সাথে কোনো এরকম যোগাযোগ নাই, হয়তো ফোনে 2-1 বার কথা বলছি, তাও বেশি বলে নাই, ওটার পিছনে লেগে আছি। এরকম অনেক অভিজ্ঞতা আছে যেখানে আমরা যখন ডিটেকশনটা করে ফেলি, বড় বড় হয়তো বা ডাকাতি বা ওই যে বড় মার্ডারের ঘটনা একেবারে ক্লুলেস, তো ডিটেক্ট করার পরে আমার কাছে মনে হয় যে না, আমি মানে ওই সময়ের যে তৃপ্তি, ওই সময় যে মেন্টাল স্যাটিসফ্যাকশান, এটা অন্য লেভেলের আর কি, এটা কোনোভাবে বোঝানো যাবে না।
তো এই লেভেল এইটা যখন আসে বা এটা যখন আমি করতে পেরেছি, বহুবার এরকম বহুত অভিজ্ঞতা আছে আমার, প্রায় এরকম শত শত আছে যে এরকম ডিটেকশনে যখন করেছি এবং এইটা পুরা উদ্ধার করে নিয়ে এসে যারা ভুক্তভোগী তাদের যখন মুখে হাসি দেখছি, যে বা তারা যখন এই যে যেভাবে দোয়া করছে আমাদের, যে এটা হয়তো অনেকে কল্পনা করতে পারে যে এটা আসলে এটা সম্ভব এখান থেকে বের করে নিয়ে আসা। তো এরকম আর কি, এইটা আমার মনে করি যে এই পুলিশে না আসলে এই কাজগুলো আমি করতে পারতাম না, বা মানুষকে এই সেবাটা কখনো দেওয়ার সুযোগ ছিল না, কিন্তু পুলিশে আসার কারণে এই সেবাটা আমরা দিতে পারছি। তো এরকম বহু ভুক্তভোগী পরিবার আছে, বহু ভুক্তভোগী মানুষ আছে যাদের মুখে হাসি ফোটাতে পারছি। হয়তো বা সব ক্ষেত্রে সম্ভব হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু এটা পারছি। এবং আমার একটা মানে আমার বদ্ধমূল ধারণা বা আমি বিশ্বাস করি যে আমরা যদি কোনো বিষয় নিয়ে চেষ্টা করি, লেগে থাকি, তো এটা আল্লাহ পাক অবশ্যই এটা মানে করে দেয়, যেভাবেই হোক হয়ে যায়। তো আমি আমার লাইফে বহু এরকম দেখেছি যে কোনো ক্লু নাই, কিচ্ছু নাই, কিন্তু মোটামুটি একটু পাইছি। এটা নিয়ে আমরা যখন বের হয়ে গেছি টিম সহ, আমরা কাজ করতে একটা পর্যায়ে কিন্তু সমস্ত ঘটনাগুলো আমি উদ্ঘাটন করতে পারছি। তো এগুলো আসলে আল্লাহর সহায় ছিল, এবং আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে কোনো রকম কোনো আন্তরিকতার ঘাটতি নাই, এবং মানে চরম লেভেলের মানে আমরা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে অনেক কিছু করছি। এটা আরেকদিন বললে হয়তো বলতে পারবো যে অনেক এরকম অভিজ্ঞতা আছে আমার। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আপনার থেকে জানতে চাই, পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমি আগেই একটু যুক্ত করে নিতে চাই যে প্রতিটি পেশায় ভালো খারাপ দুটোই আছে। আমি দর্শকদের উদ্দেশ্যেও বারবার এই একটি মেসেজ দেওয়ার চেষ্টা করি যখনই আমরা পুলিশ নিয়ে কোনো পর্ব করি, যে প্রতিটি পেশায় ভালো খারাপ দুটোই আছে, কিন্তু পুলিশের খারাপ দিকটা আমাদের চোখে বেশি পড়ে, কেননা তারা একই পোশাকে থাকে। মানে আপনাদের সবার পোশাক এক, কোনো একজন ব্যক্তি খারাপ করলে ওভারঅল পুলিশের নামটাই বারবার চলে আসে। আপনি রমনা বিভাগের দায়িত্ব নেওয়ার পরে কয়েকবার ইনজোর্ড হয়েছেন, আমিও ব্যক্তিগতভাবে একবার টেনশনে আপনাকে ফোন দিয়েছিলাম আপনার কি অবস্থা জানার জন্য। বেশ কয়েকবার আপনি ইনজোর্ড হয়েছেন দায়িত্ব পালন করতে যেয়ে। আচ্ছা, যখন আপনি আহত হন কিংবা খুব কষ্ট করে আন্দোলনটিকে সুন্দরভাবে বাসায় শেষ করেন বা বাসায় তাদেরকে ফেরান, খুব সুন্দর করে যখন সব কিছু শেষ হয়, তারপরেও যখন কোনো একটি গ্রুপ বা কোনো একটি পক্ষ আপনার নামে বিভিন্ন কিছু অপপ্রচার চালায় বা সমালোচনা করে, মন ভেঙে পড়ে না মানুষ হিসেবে? বাস্তবতাটা আপনি উঠে ফেলছেন। এটা আমি এখানে জয়েন করার পরে, বিশেষ করে রমনা বিভাগে আসার পরে 5 আগস্ট পরবর্তী সময় মানুষের মধ্যে হয়তো বা এক্সপেকটেশনটা অনেক হাই ছিল। আগে হয়তো কথা বলতে পারে নাই বা ওই রকমভাবে করতে পারে নাই, তো প্রতিবাদ করতে পারে না, এই জন্য তারা খুব বেশি আকারে, এমন কোনো দিন নাই যে এরকম 5টা 7টা 10টা 12টা করে গ্রুপ আসে নাই। বিভিন্ন রকমের গ্রুপ, কখনো বড় গ্রুপ, ছোট গ্রুপে বিভিন্ন রকমের গ্রুপ আসছে। তো আমরা আসলে প্রথম থেকে, যেহেতু একটা নতুন বাংলাদেশ, প্রথম থেকে চেষ্টা করেছি যে যতটা একেবারে নেগোসিয়েশনের মাধ্যমে তাদের এই প্রবলেমগুলো সলভ করা, তাদের যেখানে যেখানে যেতে চায়, কথা বলতে চায়, সেখানে কথা বলে দেওয়ার ব্যবস্থা করা। এরপরে যখন সকল রকমের নেগোসিয়েশন বা মানে কনভিন্স করার চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয়ে যায়, তখন কিন্তু আমরা যখন আর না পারি, তখন কিন্তু আমরা মিনিমাম ইউজ অফ ফোর্স যেটা ব্যবহার করি, মানে একেবারে বল প্রয়োগও বলবো না, এটা এবার মিনিমাম একটা বল প্রয়োগ করে তাদেরকে ওখান থেকে হয়তো ডিসপার্স করা হয়, সরাইয়া দেওয়া হয়, ওইভাবে করি। সেক্ষেত্রে যেটা হয় আর কি, যাদের এগেনস্টে যায় বা যারা যে দাবি নিয়ে আসছিল, হয়তো মনে করতেছে যে আমাদের কারণে দাবিটা আদায় হলো না, অথবা তারা ছোটোখাটো হয়তো বা ওই যে এই বল প্রয়োগের শিকার হয়েছে, তো এরকম যদি হয়, তখন সেক্ষেত্রে আমাদের উপরে প্রচণ্ড রকমের রিয়্যাক্ট করে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়ায় পড়ে যে সেটা ব্যক্তিগত পর্যায় পর্যন্ত নিয়ে যায়। তো এটা আমরা ভেঙে পড়ি হয়তো বা সাময়িক সময়ের জন্য, আবার মনে হয় আবার উঠে দাঁড়ায়। আমাদের সিনিয়র স্যাররা, বিশেষ করে আমাদের পুলিশের যারা সিনিয়র আছেন, একেবারে আইজিবি স্যার থেকে শুরু করে আমাদের পুলিশ কমিশনার এবং অন্যান্য যারা সিনিয়র অফিসার আছেন, সবাই কিন্তু আমাদের যারা কাজ করতেছি আমরা এই বিরূপ একটা প্রতিকূল পরিবেশে, তো আমাদেরকে কিন্তু সহযোগিতা করেছে প্রচণ্ডভাবে এবং আমাদের পাশে ছিল সবসময়। তো এই জন্য আমরা আসলে যদি মাঝে মাঝে ভেঙে পড়লেও, একটু মন খারাপ হলেও, কিন্তু আমরা আবার উঠে দাঁড়িয়েছি, এবং এটা হয়তো বা ওইভাবে মাথায় আমরা নেই নাই। আমার ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকবার আহত হয়েছি। শুধু আমি আহত হইনি, আমার সাথে যারা একসাথে কাজ করেছি, আমার ইন্সপেক্টর, এএসপি ইন্সপেক্টর এবং কনস্টেবলেরাও অনেকে কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে।
তারা বিভিন্ন আন্দোলনে আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে তারা অনেক দিন থাকতে হয়েছে। তো এটা সবার জন্য আসলে সাময়িকভাবে আসলে কষ্ট লাগে, এটা কষ্টকর বিষয়। তারপর আবার আমরা যেহেতু চাকরি করি, পুলিশিং করতে গেলে এরকম পরিস্থিতির শিকার হতে হয়, তো এটা আমরা মেনে নিয়েছি। মেনে নিয়ে আমরা আবারও নতুন করে নতুন উদ্যমে কাজ করতেছি। সংযুক্ত একটি প্রশ্ন করতে চাই, যখনই এরকম মনে ভেঙে পড়েন, ব্যক্তি মাসুদ হিসেবে কিভাবে নিজেকে নতুন করে আবার উজ্জীবিত করেন, কি চিন্তা করেন মাথায়? আসলে মনোবল হারালে তো আসলে হেরে গেলাম, তো আমরা হেরে যেতে চাই না। আমরা চাইছি বাংলাদেশকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে হলে পুলিশকে শক্ত হতে হবে, আইন শৃঙ্খলাকে সঠিক রাখতে হবে। যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তাহলে তো দেশটাই আসলে মানে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবে। তো ওই জন্য সেখান থেকে হলেও রাষ্ট্রীয় দায়িত্ব এবং আমার ব্যক্তিগত আমাদের যে পুলিশিং যে টোটাল ওভারঅল যে সামষ্টিক যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ববোধ থেকে আমার মনে হয় আমরা মানে অনেক প্রতিকূলতা পরিবেশের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি যে যেন আমরা এই দেশটার জন্য আমরা যেন কিছু করতে পারি। আরেকটি পারিবারিক প্রশ্নে যেতে চাই, যে পরিবারকে তো এখন সময় দেওয়া আগের মতো নিশ্চয়ই আর দিতে পারেন না, সেই জায়গাটা থেকে এমন কি কোনো ঘটনা আমাদেরকে বলতে চান যে পরিবার বা ব্যক্তি পর্যায়ে কোথাও ঘুরতে গিয়েছেন ডিউটির বাইরে, হঠাৎ করে বললো যে আপনি ডিসি মাসুদ না, কিংবা খুব ভালোবাসা দেখতে পেলেন, এমন কোনো কিছু হয়েছে কিনা ব্যক্তি জীবনে? হ্যাঁ, ইদানিং একটু বেশি হয়েছে। আগে হয়তো এত বেশি হয়তো লোকজন চিনতো না। তো ইদানিং দেখা হলো যে আমরা ফ্যামিলি নিয়ে গেছি, তখন ওইখানে গিয়ে একজন এসে হয়তো বললো যে আপনি ডিসি মাসুদ না, বা এরকম কিছু হয়তো এসে হাত হ্যান্ডশেক করলো বা একটু ছবি তুলতে চাইলো। তো এটা ফ্যামিলির ওরা একটু আমার মিসেস একটু মাঝে মাঝে এটা নিয়ে বিরক্ত বোধ হয়, আবার বিব্রত বোধ করে, আবার মাঝে মাঝে আবার একটু খুশি হয় যে হ্যাঁ, যে ঠিক আছে যে অনেক লোকজন আমাকে চেনে। আসলে এখানে ওই মাছ পড়ে গেলেও হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তবে সেটা আমি খারাপভাবে দেখি না। আমি এটা মনে করি মানুষের ভালোবাসা থাকলে আমরা আমাদের কাজ করতে, নিজস্ব আমরা যে কাজ করি সে কাজে আমরা উৎসাহ বোধ করবো, এবং আমি সেটা করিও। তো এই মানুষ যে ভালোবাসে বা মানুষ পছন্দ করে, এটা আমার জন্য খারাপ না, এটা ভালো। তবে আমরা সেটাই মানুষের ভালোবাসা এবং পছন্দের যে বিষয়, যেটা আমরা যেন ভালো কাজ করতে পারি, ভালো কিছু করতে পারি, দেশের জন্য করতে পারি, এই জাতির জন্য করতে পারি, যতটুকু করা যায় পুলিশ থেকে যতটুকু সময়। আমরা তো একেবারে ক্ষুদ্র মানুষ, অনেক ছোট অফিসার, আমরা একেবারে বড় অফিসার না, অনেক ছোট অফিসার। তো আমাদের এই লিমিটেশনস থেকে আমরা এখান থেকে যতটুকু ভালো করা যায়, সেটা ওই প্রবৃত্তি বা ওই মনোবাসনা আমার মধ্যে বা আমাদের মধ্যে অনেকের মধ্যেই আছে। তো আমরা চেষ্টা করি সেটা সর্বোচ্চ দেওয়ার। একটি বিষয় খুব জানতে ইচ্ছে করছে, যে আপনার মা বাবা আপনার এই পেশা নিয়ে কতটুকু গর্বিত ছিল, সেই ব্যাপারটা জানতে চাই। তার সাথে সাথে জানতে চাই যে পরিবার তো সারাক্ষণই দুশ্চিন্তার উপরে থাকে নিশ্চয়ই আপনাকে নিয়ে, তো সেই জায়গাটা থেকে দুইটাকে সামলিয়ে কিভাবে আসলে যাচ্ছেন। আরেকটি প্রশ্ন সাথে সাথে করে নিতে চাই, যে আমি যেই প্রশ্নটি শুরুতে করেছিলাম আপনি তখন হেসেছেন, উত্তর দেননি, যে পুলিশ না হলে কি সুদর্শন পুরুষ হিসাবে হিরো হতেন কিনা। এটি আসলে আমার কথা না, এটি ফেসবুকে যতই আপনার ভিডিও ভাইরাল হয় সেখানেই আমরা দেখি যে বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে নায়ক হিসাবে আপনাকে প্রেজেন্ট করা হয়। তো এই জায়গাটা থেকে জানতে চাই যে আঙ্কেল আন্টি আপনাকে নিয়ে গর্বিত হতে পেরেছিলেন কিনা, আর বর্তমানে আসলে সবকিছু মিলিয়ে পরিবারের দুশ্চিন্তাটাকে কিভাবে মোকাবেলা করছেন। আচ্ছা, প্রথম বিষয়টি বলি যে আমার মা মারা গেছে 2021 সালে। তো মা ছিল আমার খুবই খুবই কাছের, মানে আমাদের পরিবারের মূল খুঁটি ছিল মা। তো মা মারা যাওয়ার পরে বাবা বেঁচে আছে এখনো, দুইজনই তখন গর্ববোধ করতো কিন্তু এখন আমার বাবা বা ভাই বোন বা আমার মিসেস সবাই কিন্তু আতঙ্কে থাকে। কয়েকটা ঘটনা ঘটে গেছে, তো এইটাতে আবার 5 আগস্টের যে অভিজ্ঞতা বা ওই যে গণঅভ্যুত্থানের পরবর্তী যে অভিজ্ঞতা, এটা সব কিছু মিলিয়ে তারা সবাই একটু আতঙ্কে থাকে, এবং এখান থেকে যেন আমি খুব দ্রুত অন্য কোথাও যেতে পারি বা এইটার জন্য তাগাদা আমার প্রতিদিনই আসে, প্রতিদিনই এরকম অবস্থা চলে আর কি। তো এটা আর কি এই অবস্থা চলতেছে।
একেবারেই আপনার সাথে তো কথা বলার অনেক বিষয় ছিল, কিন্তু আপনার সময় সীমাবদ্ধতা এবং আমরা চাই না আমাদের জন্য আপনার রাষ্ট্রীয় দায়িত্বের সময় সংক্ষেপ হোক, আমরা খুব তাড়াতাড়ি শেষ করছি। আরেকটি বিষয় আমার ব্যক্তিগত হিসাবে জানতে ইচ্ছা করছে যে আপনি এই যে গুছিয়ে কথা বলা, মিডিয়াকে ডিল করা, এগুলো কি কাজ করতে করতে শিখে গিয়েছেন, না ছোটবেলা থেকে এরকম গোছানো ছিল? না, এগুলো না, আমি আসলে খুব বেশি ভালো সুন্দর করে কথা বলতে পারি না। এটা আমার একটা বড় দুর্বলতা আছে। তারপরও আমি যেহেতু কাজ করি, মাঠে কাজ করার সময় মিডিয়া বা সাংবাদিক যারা আছে বা অন্যান্য যারা আছে সবাইকে আমার কাছে কেমন যেন আপন মনে হয় অনেক, এবং আমি বিশ্বাস করি সবাইকে। তো এই ক্ষেত্রে আমি আমার যে একেবারে মানে কোনো কিছু রাগঢাক না করে আমি আবার একেবারে সহজ সরলভাবে যে বিষয়গুলো ঘটেছে বা যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আমি ওইভাবে বলে দিই। এটার যে কোথাও একটু রাগঢাক করে রাখবো বা গোপন রাখবো বা এরকম কোনো বিষয় আমার কাছে মনে হয় না। যে ঠিক আছে, আমি যেটা করব সেটা করার আগেই আমি চিন্তা করি যে এটা আমার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। যেটা করব সেটা তো সবাই জানবে। এবং সাংবাদিকদের আমি এই কয়েকদিন আগে এই প্রেস ক্লাবের সামনে একটা আমাদের সাথে ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের কিছু কনস্টেবলদের সাথে। তো তখন এক সাংবাদিক বলছিল যে আমরা তাদেরকে সংবাদ পরিবেশন করতে বা তথ্য নিতে দিচ্ছি না। তখন আমি তাদের বলছিলাম, ভাই আমরা এখানে এমন কিছু ঘটনা ঘটাই নাই বা এমন কিছু করি নাই বা করবো না যেটা সাংবাদিক জানলে আমার অসুবিধা হবে। তা আপনি একেবারে ইউ আর অ্যাট ফুল লিবার্টি, যে আপনি যেটা ইচ্ছা মনে করেন যে আপনি নিয়ে যান, ভিডিও করেন, অমুক করেন, দিয়ে দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হয়তো বা ভুল বুঝাবুঝি মাঠের মধ্যে অনেক সময় হতেই পারে, হয়েও যায়। তো সেটা আমরা পরে সে কনভিন্সড হয়েছে, সে পরে কিন্তু আমরা একসাথে মিলেমিশে এখন ওদের সাথে আর কোনো সমস্যা নাই। তো এটা হবেই। তবে আমরা চেষ্টা করি যেন আমরা যে অ্যাকশানে যাচ্ছি বা আমরা যে কাজগুলো করতেছি সাংবাদিকেরা নেক বা সবাই জানুক, এর মধ্যে যেন ফাঁক ফোকর না থাকে, সব কিছু যেন ট্রান্সপারেন্ট থাকে। তো এই ট্রান্সপারেন্টের জায়গা থেকে আমি মানে ট্রান্সপারেন্ট যদি থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাহলে কেউ কিন্তু খুব বেশি অন্যায় করতে পারবে না। তো এটা সব ক্ষেত্রে থাকুক, শুধু পুলিশের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে থাকুক, বা সবার মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু দেশটা একসময় এরকম হবে, মানে ভালো একটা আমাদের স্বপ্নের দেশ, নতুন বাংলাদেশ। যে নতুন বাংলাদেশের যে মানুষের প্রতি যে মানুষের এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক, এটাই আমরা চাই। একেবারেই সর্বশেষ আর কোনো প্রশ্ন করতে চাই না। দেশবাসীর উদ্দেশ্যে, মোহনা টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। না, মোহনা টিভি বা আপনার সাথে এই আমাদের তো এর ইতিপূর্বে বহুবার দেখা হয়েছে। আমরা একসাথে আসলে কাজ করি মাঠে ঘাটে প্রান্তরে। তো সেই হিসেবে আমাদের সবসময় আমাদের পাশে ছিল মোহনা টিভি। মোহনা টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাচ্ছে। তো ওই হিসেবে মোহনা টিভিকে আমার অন্তঃস্থল থেকে শুভকামনা রইল সবসময়। সেই সাথে আপনার প্রতিও রইল, আপনার ফ্যামিলির প্রতিও রইল। ধন্যবাদ। দেশবাসীর উদ্দেশ্যে যদি আইন শৃঙ্খলা বা নিরাপদে থাকা নিয়ে যদি কোনো উপদেশমূলক কিছু বলতেন। এটা আমার জায়গা থেকে যেটা দেশবাসী, মানে আমার এই দেশটাকে যদি সুন্দরভাবে আমরা গড়তে চাই, নিরাপদ আশ্রয় স্থল হিসেবে যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু আইন যেমন মানতে হবে, আইন মানাটা জরুরি। আর সেখানে আমাদের আমরা যারা আছি তাদেরকে আইন বাস্তবায়ন করা, আইন প্রয়োগ করা, এটাও জরুরি। তো আইন মানা এবং প্রয়োগ করা, আমরা যদি মানি তাহলে তো আর আসলে প্রয়োগ করার কিছু নেই। কিন্তু যে ক্ষেত্রে না মানবো, সেক্ষেত্রে কিন্তু পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা তো আইন প্রয়োগ করবে, এটাই স্বাভাবিক। তো এটাই আর কি, যে আমরা সবাই আইন মেনে চলি এবং এমন কিছু করব না যেটা আমার আপনার সবার জন্য যেটা খারাপ হয়, দেশের জন্য খারাপ হয়। তো সবাই আমরা এই দেশটাকে যেন ভালোবাসি, এই দেশটার মঙ্গলের জন্য আমরা সবাই কাজ করে যাবো একসাথে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা এমন একজন অতিথির কথা শুনছিলাম যিনি সব সময় ক্যামেরার সামনে থাকে। তবে আজকের পর্বটি কিন্তু এক্সক্লুসিভ একটি পর্ব গেল, কেননা আপনারা সচরাচর ডিসি মাসুদকে যেই সকল কোশ্চেন করে থাকেন, আমি কিন্তু তার বাইরে যেয়ে আজকে ব্যক্তি জীবনে তার রাগ, অভিমান, হতাশা কিংবা পারিবারিক জীবন নিয়ে কথা বলেছি। নতুন কোনো অতিথি, নতুন কোনো স্থান, নতুন কোনো পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, মোহনা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।